বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম পিনাকি ভট্টাচার্যের চমৎকার একটি বই, ইতিহাসের ধুলোকালি। আজকে চতুর্থ পর্ব, কমিউনিস্ট দলগুলোর সমস্যা। ভারতীয় কমিউনিস্টদের বর্ণবাদিতা। ভারতের কমিউনিস্ট পার্টি এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সর্বোচ্চ নেতৃত্বের একজন মন্ত্রী একবার এই রাজ্যের একটি বিশিষ্ট কালী মন্দিরে গিয়েছিলেন। তিনি যখন মন্দির থেকে বেরিয়ে আসছেন, তখন সেখানে জড়ো হওয়া সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো কমিউনিস্ট, অথচ দেবী মন্দিরে পূজা দিতে এসেছেন? উনি উত্তরে বলেছিলেন, আমার প্রথম পরিচয় আমি ব্রাহ্মণ এবং আমার দ্বিতীয় পরিচয় আমি কমিউনিস্ট। একজন কমিউনিস্ট ঈশ্বরে বিশ্বাসী হতে পারেন, তা ধর্ম পালন করতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু কমিউনিস্টরা কি বর্ণবাদী হতে পারেন? জন্মসূত্রে পাওয়া উচ্চ বর্ণের অহংকার তো নিরেট রেসিজম বা বর্ণবাদ। কমিউনিস্টরা চায় শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত সমাজ উচ্ছেদ করে সাম্যের সমাজ গড়তে, যেখানে জাতপাত অর্থনৈতিক অসাম্য থাকবে না। হিন্দু সমাজের বর্ণশ্রাম প্রথা থেকে উদ্ভূত উচ্চ বর্ণের জন্মসূত্রে পাওয়া ব্রাহ্মণ পরিচয় তো পুঁজিবাদের বুর্জুয়া পরিচয়ের চেয়ে পশ্চাৎপদ। আপনি পুঁজিবাদে অর্থবিত্তের মালিক হতে পারলে জন্মসূত্রে পাওয়া পশ্চাৎপদ অবস্থাকে আপনি উতরে যেতে পারেন, কিন্তু বর্ণশ্রামে সেটার সুযোগই নেই। আপনাকে ধরে নিতে হবে তিনি যেহেতু ব্রাহ্মণ, তাই তিনি আপনার চেয়ে উন্নত মানুষ। সেই পশ্চাৎপদ বর্ণশ্রামে ব্রাহ্মণ পরিচয় একজন কমিউনিস্টের পরিচয়ের সাথে কোনোভাবেই মিলবে না। এটা সাংঘর্ষিক। অথচ তিনি কি বিপুল গৌরবে তার কমিউনিস্ট এবং ব্রাহ্মণ দুই পরিচয়কে ধরতে চান? তিনি দুধ আর তামাক একসাথেই খাবেন। কোরআন সুন্নাহর খেলাফত চাইনিজ সিপিবিও 1953 সালে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ, শেরে বাংলার কৃষক শ্রমিক পার্টি, সোহরাওয়ার্দী গণতন্ত্রী দল, নেজামে ইসলাম পার্টি, কমিউনিস্ট পার্টি, খেলাফত রব্বানী পার্টি একসঙ্গে ঐক্য গড়ে নির্বাচন করে। এই ফ্রন্ট হক বাসানী সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্ট নামে পরিচিতি পায়। যুক্ত ফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হয়। সিপিবি এই বিজয়ের গল্প এখনো বলে বেড়াচ্ছে। আমার আলোচনার বিষয় সেটা নয়। এই যুক্ত ফ্রন্টের একটা সর্বসম্মত ঘোষণা ছিল, যার নাম ছিল 21 দফা। এই 21 দফা প্রকাশিত হয় 1953 সালের ডিসেম্বরে। এই 21 দফার নীতি কি ছিল জানেন? 21 দফার প্রথমেই সেটা লেখা ছিল, যেখানে সিপিবি একমত হয়েছিল। আজ অবাক হবেন সেই নীতি পড়ে। 21 দফার নীতি: কোরআন ও সুন্নাহর মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকগণের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। সিপিবি কি একটি প্রগতিশীল রাজনৈতিক দল? ইংরেজিতে প্রগ্রেসিভ এর বাংলা করে আমরা বলি প্রগতিশীল। বাংলাদেশের সকল বামপন্থী নিজেদের প্রগতিশীল বলে দাবি করে। আসলে প্রগ্রেসিভ মানে কি? রাজনীতিতে প্রগ্রেসিভ মানে যারা গ্র্যাজুয়ালি সোশ্যাল রিফর্মের পক্ষে। প্রগ্রেসিভরা বিপ্লব করে সামাজিক পরিবর্তন চায় না, তারা বিপ্লবী নয়। রুজভেল্ট, ওবামা, ক্যামেরন সবাই নিজেকে প্রগ্রেসিভ বলে দাবি করেন। ব্রিটেনের লেবার পার্টি নিজেদের সোশ্যালিস্ট বলে পরিচয় দিতে লজ্জা পেত, তাই তারা একসময় নিজেদের প্রগ্রেসিভ বলে পরিচয় দেওয়া শুরু করেন। পৃথিবীর প্রথম প্রগ্রেসিভ আন্দোলন হয় ইউরোপে, হেগেলের অনুসারীদের মাধ্যমে। প্রগতিশীলতা সর্বতোভাবেই একটি বুর্জোয়া ধারণা। পাশ্চাত্যে প্রগতিশীল রাজনীতির যে 4টি স্তম্ভ আছে বলে বলা হয়, তা হচ্ছে ফ্রিডম, অপরচুনিটি, রেসপন্সিবিলিটি এবং কোঅপারেশন। প্রগতিশীলতার এই আধুনিক ধারণা আসে আমেরিকা থেকে। আমেরিকার ভ্যালু প্রজেক্ট অনেক খরচ করে সেই প্রজেক্ট থেকে প্রগ্রেসিভ থিঙ্কিং আ সিনথিস অফ প্রগ্রেসিভ ভ্যালুস, বিলাইভস অ্যান্ড পজিশনস নামে বই প্রকাশ করে। সেই বইয়ে পাশ্চাত্য প্রগতিশীলতা উপরোক্ত সংজ্ঞায়ন করা হয়। সিপিবি তাদের ঘোষিত লক্ষ্য বিচারে একটি বিপ্লবী দল। তারা শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং বাংলাদেশে তারা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে আশু কর্তব্য হিসেবে ঘোষণা করেন। সবগুলোই তো বিপ্লবী কর্তব্য, এখানে সামাজিক রিফর্মের স্থান কোথায়? তাহলে নিজেদের বিপ্লবী না বলে প্রগতিশীল বলে ঘোষণা করার কারণ কি? এটা কি লেবার পার্টির মতো রিডেফিনেশন? ঘটনাটা বোঝা যায় তার একটা মন্তব্যে। তিনি আমাকে লক্ষ্য করে লিখেন, আমি ভালো করেই জানি আমার শত্রু কে। দেশদ্রোহী রাজাকার, জামাত শিবির তথা ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি আমার শত্রু। আমার যা কিছু কর্মকাণ্ড তা এদের বিরুদ্ধে পরিচালিত হয়। পৃথিবীতে এমন কোনো কমিউনিস্ট নেই যার শত্রু হিসেবে সাম্রাজ্যবাদ এবং
তাদের দেশীয় দূষণ লোটেরা বুর্জুয়াদের ঘোষণা করেনি। কমিউনিস্টরা শ্রমিক শ্রেণীর বিপ্লবী দল হওয়ার কারণে শ্রমিক শ্রেণীর সাপেক্ষে তার শত্রু মিত্র নির্ধারণ করে। বড়ই দুঃখ হয় যখন সিপিবির শিক্ষায় শিক্ষিত একজন এভাবে তার শত্রু ঘোষণা করে। স্বাধীন বাংলাদেশের বিরোধিতায় সিপিবি। মাওলানা ভাসানী 1970 সালে 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান এর দাবি উত্থাপন করেন। ভাসানীর এই দাবিকে সিপিবি সমালোচনা করেছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়া মাত্র 1 মাস আগে 1971-এর 25 ফেব্রুয়ারিতে সিপিবি 5 দফা দাবি তোলে। আর তৃতীয় দফায় তিনি লিখেন, জাতীয়তাবাদী তথাকথিত স্বাধীন পূর্ব বাংলার নামে অবাঙালি বিরোধী জিগির তুলিয়া এবং মাওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া জনগণের মনে পশ্চিম পাকিস্তানের জনগণের বিরোধী মনোভাব গড়িয়া তুলিয়া অবস্থাকে আরো জটিল ও গোলাটে করিয়া তুলিতেছে। মুক্তিযুদ্ধ শুরুর 1 মাস আগে যখন গোটা জাতি স্বাধীনতার আকাঙ্ক্ষায় কাঁপছে, তখন সিপিবির এই বিপ্লবী বয়ানের ব্যাখ্যা কি? বাংলাদেশের বামপন্থীদের স্বাধীনতা যুদ্ধে অবদান। বাংলাদেশের বামপন্থীরা বলেন তাদের নাকি স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান ছিল। প্রখ্যাত বামপন্থী নেতা নির্মল সেন বামপন্থীদের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে মূল্যায়ন করেছিলেন। 71-এর সংগ্রামে আমাদের তেমন কোনো ইতিবাচক ভূমিকা ছিল না। আমরা আমাদের শ্রমিকদের 71-এর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছিলাম কি? আদৌ নয়। আমি ইতিপূর্বে বারবার উল্লেখ করেছি বাংলাদেশের স্বাধীনতার কথা। এ ব্যাপারে তখনকার বিভিন্ন আত্মগোপনকারী বামপন্থী দলসহ ছাত্রলীগের নেতারাও আমাদের সাথে কথা বলেছেন। আমরা বারবারই বলেছি, স্বাধীন বাংলাদেশের রূপরেখা আমরা জানতে চাই। আর আমরা আরেকটা পাকিস্তান গড়তে চাই না। আমরা শোষণমুক্ত বাংলাদেশ চাই। এ কথায় আমাদের সঙ্গে আলোচনা ভেঙে গেছে। আমাদের ভূমিকা ওই পর্যন্তই। এরপরে আমরা দেশ স্বাধীন করার নিজস্ব কোনো উদ্যোগ গ্রহণ করিনি। হাত পা গুটিয়ে বসে থেকেছি। 1971 সালে সংগ্রাম শুরু হওয়ার পর আমরা গড্ডলিকা প্রবাহে ভেসে গিয়ে মুক্তিযোদ্ধা সেজেছি। আমার জানা মতে এটাই ছিল মোটামুটিভাবে বামপন্থীদের ভূমিকা। হিন্দু মহাসভার বয়ান কেন মণি সিংহের মুখে? 1946 সালের 16 আগস্টের ভয়াবহ দাঙ্গার কথা আমরা জানি। ওই দিন মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন কর্মসূচি ডাক দিয়েছিল। কর্মসূচিটি কার বিরুদ্ধে ছিল? মুসলিম লীগের বক্তব্য হলো ওটা ছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে বুঝিয়ে দিতে চেয়েছিল যে ভারতবর্ষের 10 কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায় করতে বদ্ধপরিকর। কিন্তু কংগ্রেস ও হিন্দু মহাসভা উল্টো বুঝিয়ে বলল এই কর্মসূচি হিন্দুদের বিরুদ্ধে। বাংলাদেশের কমিউনিস্ট নেতা মণি সিংহ মনে করেন ওই কর্মসূচি ছিল হিন্দুদের বিরুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন মুসলিম লীগের মাঠের কর্মী, প্রতিদিন প্রতি মুহূর্তের ঘটনার সাথে যুক্ত। ভয়াবহ দাঙ্গার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তার বক্তব্য আর মণি সিংহের বক্তব্যের তফাৎ আকাশ পাতাল। মণি সিংহের অনুসারীরা নিশ্চয়ই মনে করেন ওই সংগ্রাম ছিল হিন্দুদের বিরুদ্ধে, যেমনটা মনে করে কংগ্রেস আর হিন্দু মহাসভা। কংগ্রেস আর হিন্দু মহাসভার বয়ানের সাথে কিভাবে একজন কমিউনিস্ট নেতার বয়ান একেবারে হুবহু মিলে যায়। 16 আগস্টের ঘটনা সম্পর্কে দুই নেতার ভিন্ন বয়ান। প্রথমটা অসমাপ্ত আত্মজীবনী থেকে, পরেরটা জীবন সংগ্রাম থেকে। 29 জুলাই জিন্নাহ সাহেব অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিল সভা বোম্বে শহরে আহ্বান করলেন। অর্থের অভাবে আমি যেতে পারলাম না। জিন্নাহ সাহেব 16 আগস্ট তারিখে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলেন। তিনি বিবৃতি মারফত ঘোষণা করেছিলেন শান্তিপূর্ণভাবে এই দিবস পালন করতে। ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষের 10 কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায়ে বদ্ধপরিকর। কোনো রকম বাধাই তারা মানবেন না। কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতারা এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে বলে বিবৃতি দিতে শুরু করলেন। আমাদের আবার ডাক পড়ল ওই দিনটা সুষ্ঠুভাবে পালন করার জন্য। হাসিম সাহেব আমাদের নিয়ে সভা করলেন। আমাদের বললেন, তোমাদের মহল্লায় মহল্লায় যেতে হবে, হিন্দু মহল্লায় তোমরা যাবে। তোমরা বলবে আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয়, ব্রিটিশদের বিরুদ্ধে। আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে ওই দিনটা পালন করি। আমরা গাড়িতে মাইক লাগিয়ে বের হয়ে পড়লাম। হিন্দু মুসলিম মহল্লার সামনে প্রোপাগান্ডা শুরু করলাম। অন্য কোনো কথা নেই, পাকিস্তান আমাদের দাবি। এই দাবি হিন্দুর বিরুদ্ধে নয়, ব্রিটিশদের বিরুদ্ধে। ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা আমাদের বক্তৃতা ও বিবৃতি শুনে মুসলিম লীগ অফিসে এলেন এবং ওই দিনটা যাতে শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান এক হয়ে পালন করা যায় তার প্রস্তাব দিলেন। আমরা রাজি হলাম,
কিন্তু হিন্দু মহাসভা ও কংগ্রেসের প্রোপাগান্ডার কাছে তারা টিকতে পারলেন না। তারা হিন্দু সম্প্রদায়কে বুঝিয়ে দিলেন এটা হিন্দুদের বিরুদ্ধে। 1946 সালের 16 আগস্টকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে। সংগ্রাম হিন্দুর বিরুদ্ধে কলকাতা এবং অন্যান্য জায়গায় সে সময় বীভৎস সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। সিপিবি 16 আগস্ট সম্পর্কে শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে কি গ্রহণ করে নাকি গ্রহণ করে না? সিপিবি নেতা মণি সিংহ যে বয়ান দিয়েছেন তা হিন্দু মহাসভার বয়ানের সাথে হুবহু মিলে যাওয়াটা কাকতালীয় নয়। সিপিবি ঐতিহাসিকভাবে এই ভূখণ্ডে হিন্দু স্বার্থের রাজনীতি করেছে। হিন্দু রাজনীতির যে বয়ান, সেই বয়ান সবসময় সিপিবির মুখে শোনা যায়। নামে যাই হোক, সিপিবি আসলে হিন্দু মহাসভা আর কংগ্রেসের বাংলাদেশি সংস্করণ বললে কি অতিকথন হবে? সিপিবি নিজে কি ব্যাখ্যা দিতে চায়? আমরা শুনতে চাই। বাংলাদেশের ইতিহাস চর্চার জন্য এটা জানা জরুরি। কার্ল মার্কস কি রাষ্ট্রীয় খরচে প্রাথমিক শিক্ষার পক্ষে ছিলেন? রাষ্ট্রকে নাগরিকদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব নিতে বলেন বাংলাদেশের মূল ধারা বামপন্থীরা। বাম ছাত্র সংগঠনগুলোর প্রথম ও প্রধান দাবি এটাই। তারা মনে করেন এটা একটা প্রগতিশীল কর্তব্য। অথচ জেনে আশ্চর্য হবেন, কার্ল মার্কস এর গুরুতর বিরোধী ছিলেন। তিনি এই ব্যবস্থাকে ক্রিটিক অব গোথা প্রোগ্রাম বলেছিলেন, অল টুগেদার অবজেকশনেবল। কার্ল মার্কস এই কথাটা এমনি এমনি বলেননি। শিক্ষা মতাদর্শ শেখানোর জায়গা। এখানে শুধু স্কিল নয়, ইডিওলজিও শেখানো হয়। রাষ্ট্র ক্ষমতায় যদি ফেসিস্ট থাকে, সে চাইবে ওই শিশুদের ফেসিস্ট মতাদর্শে শিক্ষিত করতে। তাই রাষ্ট্রের হাতে নয়, সমাজ বা কওমের হাতে এই দায়িত্ব থাকুক, এটাই চাইতেন মার্কস। তাহলে মূলধারা বামপন্থীরা নিজেদের মার্কসবাদী দাবি করেও মার্কস এর এই চিন্তার সাথে কন্ট্রাডিক্ট করছে কেন? তার কারণ এরা মার্কস পড়েনি। এদের মধ্যে মার্কস পাঠের ঐতিহ্য নেই। এরা মার্কসবাদী নয়, এরা আসলে মডার্নিস্ট। মডার্নিজম হচ্ছে পুঁজিবাদের ভাবাদর্শ। এরা মার্কস এর নাম নিয়ে মার্কস এর বিরুদ্ধে কামান দাগে। যারা মার্কস পাঠ করেছে আর এই বিষয়গুলো বুঝে তর্ক তোলার ক্ষমতা রাখে, বাংলাদেশের মূলধারার বামপন্থীরা তাদের বাম মহলে ব্রাত্য করে রাখে। তাদের প্রতিক্রিয়াশীল বলে চিনিয়ে দেয়। কি তামাশা! ইসলামে বিজ্ঞান। কয়েকদিন আগে আমার এক লেখায় ইসলামিক বিজ্ঞান শব্দযুগল নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এই শব্দযুগলের জন্মদাতা আমি নই। বেশ সরবেই এই শব্দযুগল একাডেমিক মহলে আলোচিত। যাই হোক, প্রধান আপত্তি এসে দাঁড়িয়েছে ধর্মের টানে এভাবে বিজ্ঞানের ট্যাগিং চলে কি না। যদি ধর্ম মানে আমার কাছে একটা কিছু একটা সংজ্ঞা থাকে এবং পশ্চিমা ধর্মই যদি ধর্মসমূহের একমাত্র স্ট্যান্ডার্ড হয়, ধর্ম বিষয়টির যে বহুমুখী বিচিত্র সৃজনশীল এলাকা আছে সেটাকে অস্বীকার করলে নিশ্চয়ই প্রশ্নটির মেরিট আছে। ধর্ম হিসেবে ইসলামের মৌলিক আকীদার বিষয়টা তাৎপর্য বুঝতে না চাইলে নিশ্চয়ই প্রশ্নটির মেরিট আছে। টমাস কুনের লেখার সঙ্গে যারা পরিচিত তারা জানেন যে এক একটি ঐতিহাসিক অবস্থায় জ্ঞান ও বিজ্ঞানের চর্চার অগ্রগতি ঘটে এক একটি আদি কল্পকে আশ্রয় করে। তারই ভিত্তিতে এক একটি বৈজ্ঞানিক গোষ্ঠী বা ঘরানা গড়ে ওঠে। তার আদর্শে রচিত নানা মডেল বা প্রতিকল্পকে কেন্দ্র করে তাত্ত্বিক ও ব্যবহারিক চিন্তা ও পরীক্ষা চলে। সেই সব চিন্তার ফল বিজ্ঞানের নানা শাখায় আবার বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এই আদি কল্পটিকে প্রচার করে। এরপর এমন সময় আসে যখন নতুন প্রশ্ন আর সমস্যার উত্তর বা সমাধান ওই আদিকল্প থেকে আর পাওয়া যায় না। তখনই সেই পুরনো আদিকল্প সংকটে পড়ে এবং নতুন আদিকল্প তাকে প্রতিস্থাপিত করে। এভাবে মানুষের জ্ঞান ও সভ্যতা অগ্রসর হয়। এটা শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই সত্য নয়, জ্ঞানকাণ্ডের যে কোনো শাখার ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রিক ম্যাথমেটিক্স বা নিউটনিয়ান ফিজিক্স এমনই দুটো আদিকল্প বা প্যারাডাইম। আদিকল্প বা প্যারাডাইম হিসেবে ইসলাম কাজ করেছে, সেটা ঐতিহাসিক সত্য। সেই প্যারাডাইম আজকের সময়ে প্রাসঙ্গিক কিনা সেই আলোচনা নিশ্চিত হতে পারে। কিন্তু প্যারাডাইম বা আদিকল্প হিসেবে ইসলামের ভূমিকার অস্বীকার আদতে ইতিহাসের অস্বীকার বা সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। ইসলামের বিজ্ঞান 2। আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের নাম শুনেছেন নিশ্চয়ই। বাংলার প্রগতিশীলরা। খুলনার সন্তান এই মনীষী তার সময় সারা পৃথিবীতে একজন নমস্য কেমিস্ট হিসেবে বিবেচিত হতেন। তিনি ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। একজন প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ ছিলেন তিনি। তার একটা বিখ্যাত বই আছে, আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আমার লেখা ইসলামিক সায়েন্স শব্দের ব্যবহারে যাদের গা জ্বলে যায়
দেখুন তো, আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের পুরো বইয়ের শিরোনাম হিন্দু কেমিস্ট্রি দেখলে আপনার গা জ্বলে যায় কিনা। এটা একটা কাঁঠাল পাতা টেস্ট। সেকুলার নামের মৌলবাদীরা সহজেই এই কাঁঠাল পাতা টেস্ট দিয়ে শনাক্ত করা যায়। ইসলামে বিজ্ঞান প্রসঙ্গ ৩। কিছুদিন আগে বিজ্ঞান নিয়ে আমাদের প্রস্তাবনা শিরোনামে একটা নোট লিখেছিলাম। সেখানে আমি ইসলামিক সায়েন্স শব্দ দুটো ব্যবহার করেছিলাম। এতে বাংলাভাষী প্রগতিশীলরা বেশ কিছুদিন আমার সমালোচনায় মুখর ছিলেন। ইসলামিক সায়েন্স শব্দগুলো আমার আবিষ্কার নয়। আমি প্রমাণ সহকারে বলার চেষ্টা করেছি যে ইসলামিক সায়েন্স শব্দযুগল একাডেমিক ওয়ার্ল্ডে ব্যবহার করা হয়, কিন্তু কে শোনে কার কথা। কয়েকদিন আগে একটা বই সংগ্রহ করেছি, সায়েন্স ইটস হিস্টোরি আর ডেভেলপমেন্ট অ্যামং দ্য ওয়ার্স্ট কালচার, লিখেছেন কলন এ রোনান। বইটা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। বইটা পড়তে পড়তে এখানে এসে চোখ আটকে গেল হিন্দু সায়েন্স শব্দ দুটো দেখে। আমি জানি না বাংলাদেশের প্রগতিশীলরা এখন এটা দেখে মেতাকার শুরু করবে কিনা। সারা দুনিয়ার একাডেমিশিয়ানরা যেই শব্দ ব্যবহারে কুণ্ঠিত নয়, সেই শব্দ ব্যবহারে বাংলার প্রগতিশীলদের গা জ্বলে কেন? এসব অর্ধশিক্ষিত প্রগতিশীলদের নিয়ে জাতি কি করবে? ইসলামের বিজ্ঞান ছাড়া আজকের বিজ্ঞান অকল্পনীয়। বিজ্ঞানকে আজ আমরা যেভাবে জানি তা ইসলামিক বিজ্ঞান ছাড়া অকল্পনীয় ছিল। কথাটা আমার নয়, ফিলোসফি অফ সায়েন্স এর একটি প্রারম্ভিক পশ্চিমা বইয়ের একটা কোটেশন। ফিলোসফি অফ সায়েন্স পড়তে গিয়ে ইসলামের বিজ্ঞান বিষয়ক প্রস্তাবনা সম্পর্কে জানলাম। এই অসাধারণ প্রস্তাবনা সম্পর্কে আমি বিজ্ঞান পড়ে এবং একটি মুসলিম প্রধান দেশে জন্মগ্রহণ করে এতদিনও জানতে পারিনি বলে হতাশ হলাম। ইসলাম ও বিজ্ঞান নিয়ে এতদিন যে সমস্ত আলোচনা শুনেছি সেগুলো সবই অন্ধের হস্তি দর্শনের মতো। পুরশ্চ ফিলোসফি অব সায়েন্স পড়তে গেলে ইসলাম ও বিজ্ঞান সম্পর্কে আপনাকে জানতেই হবে। ইসলামকে বাদ দিয়ে আপনি এগোতে পারবেন না, এমনকি আপনি পশ্চিমা হলেও পারবেন না। মুসলিম বিজ্ঞানীদের অবদান। অপটিক্সের বিজ্ঞান কয়েকজন আরব বিজ্ঞানীদের কাছে ঋণী। এই আরব বিজ্ঞানীদের বইগুলো রচিত হয়েছিল আব্বাসীয় আমলে। বাগদাদের ইবনে সাহাল প্রিজম আর কাচে আলোর প্রতিসরণ নিয়ে লেখেন। 11 শতকের আরবীয় বই কিতাব আল মানাজির এ তা লিপিবদ্ধ হয়। বইটি লিখিত হয় কায়রোতে। লিখেন সম্পাদনা করেন ইবনে আল হাইসাম। এই বইয়ে ইবনে আল হাইসাম লেন্সের বৈশিষ্ট্য, আলোর প্রকৃতি এবং চোখের অ্যানাটমি সম্পর্কে লিখেন। এই বইটির একটি ল্যাটিন অনুবাদ প্রকাশিত হয় প্রায় 100 বছর পরে। এই বইটি লেখা থেকেই অনুপ্রাণিত হয়ে ইংল্যান্ডের রাজার বেকন লেন্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। এর ফলে 13 শতাব্দীতে ইউরোপে খুব প্রাথমিক ধরনের পড়ার চশমা আবিষ্কৃত হয়। এরপর প্রায় 300 বছর অপটিক্স নিয়ে গবেষণা খুব একটা এগোয়নি। ইউরোপের জন্য ইবনে আল হাইতামের অপটিক্সের বই বস্তুত ছিল এক গুপ্তধন। এই বই প্রকাশের 18 বছরের মধ্যে ইউরোপে আবিষ্কৃত হয় মাইক্রোস্কোপ, আর 36 বছরের মধ্যে টেলিস্কোপ। বিজ্ঞান কি একটা ধর্ম? ব্রাত্য রাইসুর সঙ্গে আমার একটা বিতর্ক কিছুদিন আগে হয়েছিল। ব্রাত্য রাইসু বলেছিলেন বিজ্ঞানও একটা ধর্ম, আবার কেউ কেউ বলেন বিজ্ঞান একটি আদর্শ। আসুন প্রথমে বিজ্ঞানের প্রশ্নটি বুঝে নেই। বিজ্ঞান ও আদর্শবাদ বিষয়ে যে বক্তব্য, তা মূলত পল ফেয়ারব্যান্ট এর প্রতিধ্বনি। তিনি বলেছিলেন সায়েন্স ইজ জাস্ট অ্যানাদার আইডিওলজি। কার্ল পপার তার বিখ্যাত প্রিন্সিপাল অফ ফলসিফিকেশনে এই প্রশ্নটির দারুণ দার্শনিক ফয়সালা করেছেন। তিনি বলেছেন কোনো তথ্য ও থিওরি যদি অপ্রমাণ বা ফলসিফাই করার জন্য মুক্ত থাকে তবে সেটা বিজ্ঞান। যদি সেটা ফলসিফাইড হওয়ার জন্য মুক্ত না থাকে তবে সেটা আদর্শ। বিজ্ঞানের সব তথ্য ফলসিফাই হওয়ার জন্য মুক্ত, তাই বিজ্ঞান কোনো আদর্শবাদ হতে পারে না। ভারত ও বাংলাদেশ ইস্যু। হিন্দু মুসলমানদের লজ্জার ইতিহাস। এই ভূখণ্ডে দীর্ঘকাল থেকেই হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে রয়েছে সন্দেহ, অবিশ্বাস আর রক্তাক্ত সংঘাতের ইতিহাস। অতীত ইতিহাস পর্যালোচনা করলে নির্মোহভাবে বলতে হবে উভয় সম্প্রদায়ের লজ্জার ইতিহাস আছে। এখন এই ইতিহাস নিয়ে খোঁচাখুচি করলে কি আমরা সামনে এগোতে পারবো, নাকি অতীত ইতিহাসের শিক্ষা নিয়ে সামনের দিনগুলো তৈরি করব? কোনো সন্দেহ নেই, ইতিহাসের সেই কলঙ্কজনক অধ্যায়গুলোকে নিয়ে খোঁচাখুচি যারা করে আর পারস্পরিক ঐক্যের বদলে বিভেদের রাস্তা যারা রচনা করে তাদের উদ্দেশ্য মহৎ নয়। আবার ভারত বাংলাদেশ দুই রাষ্ট্রের স্বার্থের সংঘাত আছে বলে, বিশেষত একালে সম্পর্ককে দাস অবস্থায় নিয়ে গিয়েছে বলে
জনগণের ক্ষোভকে হিন্দু মুসলমানের বিরোধ হিসেবে তুলে ধরতে চায়। তাদের উদ্দেশ্য মহৎ নয়। হিন্দুরা খারাপ আর মুসলমানরা ভালো বলে দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে। সোজা কথা, এই দুই রাষ্ট্র স্বার্থের মধ্যে সংঘাত। ফলে এটা হিন্দুর চেয়ে মুসলমান অথবা মুসলমানের চেয়ে হিন্দুর ভালো বা মন্দের ইস্যুই নয়। এটা ঠিক যে আমরা ভারতের বাংলাদেশ নীতির গুরুতর বিরোধী। সামনের দিনগুলোতে এগোতে হলে এই ভূখণ্ডের সকল মানুষকে তার ধর্ম, বর্ণ, জাত পরিচয় থাকা সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক জনগোষ্ঠী বা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে গড়ে উঠতে হবে। সে তার সমস্যায় নিজ সম্প্রদায়ের সদস্য হিসেবে নয়, বরং একটা একক পলিটিক্যাল কমিউনিটির সদস্য হিসেবে নিজের মতামত রাখবে। এখন যদি একজন হিন্দু বা মুসলমান পরিচয়ে হিন্দু স্বার্থ অথবা মুসলমান স্বার্থ বলে তার সমস্যাকে উত্থাপন করে আর হিন্দু বা মুসলমান কায়দায় সে সমস্যার সমাধান দাবি করে, তাহলে এটা বিভেদাত্মক, যেটাকে আমরা প্রচলিত অর্থে সাম্প্রদায়িক বলি। অনেকেই ভারত রাষ্ট্রের নেতা ও শাসকের নীতি ও রাজনীতির বদলে হিন্দু সম্প্রদায়ের সমালোচনা করছেন, আবার সেটা উত্থাপন করে নিজ মুসলিম পরিচয় থেকে, নাগরিক পরিচয় থেকে নয়। তাই এটা বিভেদাত্মক। ভারত রাষ্ট্রের নেতা ও শাসকের নীতি ও রাজনীতির সমালোচনা করতে গিয়ে তাদের হিন্দুত্ব ধারণার অন্তঃসার শূন্যতা ও শয়তানিগুলো তুলে ধরা যেতে পারে। এমনকি তাদের ইসলাম বিদ্বেষ নিয়েও কথা উঠতে পারে। কিন্তু সেটা হিন্দুরা খারাপ আর মুসলমানরা ভালো এমন পাটাতন তৈরি করে বলা যাবে না। সাম্প্রতিক সময়ের হিন্দু সম্প্রদায়ের নানা সমালোচনা করাই যায়। সেটা মুনতাসির মামুন থেকে শুরু করে বদরুদ্দিন ওমর পর্যন্ত করেছেন। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের বিজেপির রাজনীতির দিকে হেলে পড়া বা প্রভাবিত হওয়া নিয়ে, যার ফলে হিন্দু সম্প্রদায়ের বিভেদাত্মক বা সাম্প্রদায়িক আচরণ আমরা এখন লক্ষ্য করছি। কিন্তু সেটার সমালোচক হতে হবে নাগরিক হিসেবে বা পলিটিক্যাল কমিউনিটি সদস্য হিসেবে, না হলে অভিযোগ আর পাল্টা অভিযোগ চলবে অনন্তকাল এবং আমরা পলিটিক্যালি কোথাও পৌঁছতে পারবো না। ভারতের বিজেপি এই দেশের হিন্দু সম্প্রদায় নিয়ে তার বিশেষ কিছু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। হিন্দু সম্প্রদায়ের একাংশ এই চক্রে বুঝে হোক বা না বুঝে হোক ঢুকে পড়েছে। বাংলাদেশে হিন্দু নিগ্রহ ভারতে বিজেপির মুসলিম বিরোধী রাজনীতির পালে হাওয়া যোগাবে, এটা তাদের অনুমান। দৃশ্যমান কোনো রাজনৈতিক সাফল্য না থাকায় এবং নানা রাজনৈতিক আশার খেতে থাকা মোদী সরকার পরবর্তী নির্বাচনে প্রবল মুসলিম বিরোধী স্লোগান তুলে নির্বাচনী বৈতরণী পার হতে চাইবে। সেই মুসলিম বিরোধিতার পাটাতন তৈরি করতে এক উপাদান হবে বাংলাদেশের হিন্দু নিগ্রহের চিত্র দিয়ে। আর এই হিন্দু বিরোধিতার সহায়ক পরিস্থিতি তৈরি করছে কেউ কেউ। আর এটা যে শেষতক বিজেপিকে সাহায্য করবে, এতে কি আর কোনো সন্দেহ আছে? হিন্দু বিরোধিতা আর ভারত বিরোধিতা এক করে ফেলা যাবে না। ভারত বিরোধিতা মানে ভারত রাষ্ট্রের নেতা ও শাসকের নীতি ও রাজনীতির বিরোধিতা, তাদের বাংলাদেশ নীতির বিরোধিতা। এই সহজ বিষয়টাকে গুলিয়ে যারা হীন সাম্প্রদায়িক স্বার্থ চরিতার্থ করতে চান, তারা দূরাত্মা, ভবিষ্যৎ বাংলাদেশের শত্রু। ভারতের পানি সন্ত্রাস। 29 অক্টোবর 1951 সালে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ফারাক্কা নির্মাণের পরিকল্পনায় তাদের উদ্বেগের কথা লিখিতভাবে ভারত সরকারকে জানায়। 8 মার্চ 1952 সালে ভারত সরকার লিখিতভাবে উত্তর দেয়। তারা বলে, প্রকল্পটি এখন প্রাথমিক সমীক্ষামূলক পর্যায়ে আছে এবং আপনাদের উদ্বেগ অনুমান নির্ভর। প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। যারা সেই সময় প্রতিবাদ করেছিলেন তাদের সাথে আমাদের রাজনৈতিক বিচ্ছেদ হয়েছে এবং যারা উদ্বেগকে অনুমান নির্ভর বলে উত্তর দিয়েছেন তারা আজ বেঁচে নেই। কিন্তু উদ্বেগ অনুমান নির্ভর ছিল না। সেই জ্ঞানের কথা যারা বলেছিলেন তাদের ধরার কোনো উপায় নেই। কিন্তু ভারত তো সেই মন্তব্যের দায় উপেক্ষা করতে পারে না। 1972-এ যে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়, সেটার বিবেচ্য বিষয়ে গঙ্গার পানি বন্টন ইস্যুটা ছিল না। দুটো অসম শক্তি যখন মোকাবেলা করে তখন সিদ্ধান্ত শক্তিমানের পক্ষেই যায়। ফারাক্কা ইস্যুটাকে প্রথম থেকেই শক্তিশালী তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করতে পারলে আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারতাম। অবাক বিষয় এই যে ফারাক্কা সংক্রান্ত আন্তর্জাতিক অভিযোগ প্রথম জাতিসংঘে দাখিল করা হয় 1976-এর জানুয়ারিতে। ততদিনে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। 2002 সালে ভারত মেগা রিভার লিঙ্কিং প্রজেক্টের কথা ঘোষণা করে। এখনই আমরা আন্তর্জাতিকভাবে এই বিষয়টা তুলে ধরতে ব্যর্থ হলে আরেকটা মহা সর্বনাশ হয়ে যাবে। আমরা সম্ভবত এখনো
ভারতের অনুমান নির্ভর কথাটার উপর ভিত্তি করে ফারাক্কা ইস্যুতে ভারতকে ক্ষতিপূরণ দানে বাধ্য করতে পারি। 2-2 4 বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হিন্দু শরণার্থীদের আগামী 15 আগস্টের মধ্যে দীর্ঘমেয়াদী ভিসা ও নাগরিকত্ব প্রদানের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষকে আগামী 13 থেকে 27 জুলাই পর্যন্ত বিশেষ ক্যাম্প আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ে শুরু হয়েছে বাংলাদেশে হিন্দু পুরোহিত সেবায়েতদের নির্মম হত্যা। হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তাহীন ভাবতে বাধ্য করা হচ্ছে কার ইচ্ছায় আর পরিকল্পনায়। এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে কোন সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। এই সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা মোটেও নিরাপদ নেই। বাংলাদেশ একটা ফ্যানাটিকদের দেশ। এটা প্রমাণ করাতে বাংলাদেশের কার কার লাভ আছে, এমনকি বাংলাদেশের ধর্মবাদী দলগুলোরও কি লাভ আছে? লাভ নেই। এই কাজে ফ্যানাটিকদের কাজে লাগাচ্ছে কে? এবার এই দুই ঘটনাকে একসঙ্গে মেলান। শরণার্থীদের স্রোত তৈরি করতে চাইছে কে? 2-2 4 মেলাতে পারলেই দেখবেন এ এক ভয়ঙ্কর যোগ। করদব নেতা সব রাষ্ট্রের জন্যই বিপজ্জনক। প্রথম আলো জানাচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ চেয়েছেন। ঘটনাটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি কয়েকদিন আগে লিখেছিলাম বাংলাদেশের হিন্দুরা তাদের রাষ্ট্র মনে করে ইন্ডিয়াকে, তাই তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ নামের রাষ্ট্রের মুখাপেক্ষী তারা থাকেন ইন্ডিয়ার মুখাপেক্ষী হয়ে। আমার তিক্ত বচনকে তারা নিজেরাই নিজেদের বক্তব্য দিয়ে প্রমাণ করে দিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ কর্মীর রাষ্ট্র ছিল ইংল্যান্ড, আর ব্যবসার ক্ষেত্র ছিল ইন্ডিয়ান কলোনি। বাংলাদেশের হিন্দু নেতারা ঠিক তেমন করেই বিষয়টা উপস্থাপন করলেন নাকি এক রাষ্ট্রের নাগরিক আরেক দেশের রাষ্ট্রপ্রধানের কাছে নিরাপত্তা চায়। ইন্ডিয়াও বাংলাদেশে এমন গর্দভ হিন্দু নেতাদের নিয়ে পেরেশানিতে আছে আমি নিশ্চিত। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভুক্ত সকলের উচিত এই গর্দভ নেতাদের বিতাড়িত করা। সোহরাওয়ার্দী প্রবলভাবে অসাম্প্রদায়িক ছিলেন। বাংলাদেশের বামপন্থীরা মোটা দাগে সোহরাওয়ার্দীকে একজন খারাপ রাজনীতিবিদ হিসেবে বলে থাকে। বাম দলগুলো গ্রেট ক্যালাকাটা কিলিং এর জন্য সোহরাওয়ার্দীকে দায়ী করে। সোহরাওয়ার্দী সম্পর্কে আমার প্রথম ভুল ভাঙে আমার দেখা রাজনীতির 50 বছর পরে, তারপর অসমাপ্ত আত্মজীবনী পড়ে। শেষে ন্যাপের অধ্যাপক মুজাফর আহমেদের সময়ের কণ্ঠস্বর আমাকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে। আমার এখনকার মূল্যায়নের শহীদ সোহরাওয়ার্দী এক গরিব দরদি আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা, যিনি প্রবলভাবে অসাম্প্রদায়িক ছিলেন। তিনি যখন সুযোগ পেয়েছেন তখনই বাম গেসাদের পূর্ণ সমর্থন দেওয়ার চেষ্টা করেছেন। তিনি গরিব দরদি হয়ে ফিরে এসেছিলেন ইংল্যান্ডে যাওয়ার পরে। সেই সময়ে ইংল্যান্ডে যারা যেত, ইংল্যান্ডের কমিউনিস্ট পার্টি তাদের সাথে যোগাযোগ করত এবং মার্ক্সবাদে দীক্ষা দিতে চেষ্টা করত। দেশে ফিরে তিনি মুসলিম লীগ যোগ দিলেও খিদিরপুরে ডক শ্রমিকদের সংগঠন গড়ে তুলেছিলেন। এই সংগঠন পরে কমিউনিস্টরা দখল করে নেয়, কিন্তু এটা ছিল সোহরাওয়ার্দীর শ্রমে গড়া। তবে কমিউনিস্টদের মতো লাল জান্ডা সংগঠন নয়, সবুজ জান্ডা সংগঠন। এই সংগঠনের শ্রমিকরা কমিউনিস্টদের লাল জান্ডার বদলে সবুজ জান্ডা ব্যবহার করত। তিনি মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিসের সাথে মিলে রায়ত খাতক সমিতি গড়ে তুলেছিলেন। সোহরাওয়ার্দীর সভাপতি আর তর্ক বাগিস সাধারণ সম্পাদক। এই সমিতির লক্ষ্য ছিল রায়ত অর্থাৎ কৃষক প্রজাদের উপরে জমিদারের অত্যাচার বন্ধ করা, আর খাতক অর্থাৎ ঋণ গ্রহীতার উপরে মহাজনের অত্যাচার বন্ধ করা। সোহরাওয়ার্দী সাহেব বাংলা বলতে পারতেন না, পরে তিনি পূর্ববঙ্গের ভাষা শিখেছিলেন। যদিও প্রথম দিকে তার অদ্ভুত ভাষা বাংলা বক্তৃতা হাস্যরসের উদ্বেগ ঘটাত। একবার তিনি কলকাতার মুসলিম ইনস্টিটিউটে বক্তৃতা দিচ্ছেন। তিনি লেডিস অ্যান্ড জেন্টলম্যানের বাংলা করে বক্তৃতা শুরু করেন। তিনি বললেন, ভদ্র মহোদয় ও ভদ্রমাগিগণ, যুক্তফ্রন্টের নির্বাচন হবে। যুক্তফ্রন্টের অন্যতম শরিক নেজামে ইসলাম পার্টির মৌলানা আতাহার আলী 12 জনের তালিকা দিয়ে বললেন, এরা বর্ণচোরা কমিউনিস্ট, এদের মনোনয়ন দেওয়া যাবে না। আবার এই 12 জন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলাই বাহুল্য, নেজামে ইসলাম পার্টির অভিযোগ মিথ্যা ছিল না। তারা সকলেই গোপনে পার্টির সদস্য ছিলেন এবং এটা সোহরাওয়ার্দী খুব ভালোভাবেই জানতেন। সোহরাওয়ার্দী এগিয়ে এলেন উদ্ধার করতে। তিনি বললেন,
আমি বিলাতে কমিউনিস্ট দেখেছি, আমি কমিউনিস্ট চিনি, কমিউনিজম বুঝি। এ মুসলিম ক্যান নেভার বি আ কমিউনিস্ট। অর্থাৎ একজন মুসলমান কখনো কমিউনিস্ট হতে পারে না। তারা বড়জোর লাল মিয়া হতে পারে, তারা মুখেই কেবল কমিউনিস্ট বুলি আওড়ায়। শেষ পর্যন্ত মৌলানা আতাহার আলী তালিকা 12 থেকে কমে একজন হলো। তিনি হাজী দানেশকে কিছুতেই নমিনেশন দেবেন না। সোহরাওয়ার্দী আর আতাহার আলী নমিনেশন বোর্ডে বসেছেন, হাজী দানেশ ঢুকবেন। আগে সোহরাওয়ার্দী তার প্রিয় শিষ্য শেখ মুজিবকে বলে দিয়েছেন হাজী দানেশকে যেন ভালো করে ব্রিফ করে দেওয়া হয়। হাজী দানেশ ঢুকলেন রুমে টুপি দাড়ি নিয়ে। ঢুকেই লম্বা করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। সোহরাওয়ার্দী বলে উঠলেন, দেখেন মৌলানা সাহেব, কমিউনিস্টদের মুখে দাড়ি আর মাথায় টুপি থাকে, ওরা কখনো আসসালামু আলাইকুম বলে? ওরা বলে লাল সালাম। মৌলানা আতাহার সাহেব মাথা নাড়েন। তিনি বলেন, না স্যার, আপনি জানেন না, সে পাক্কা কমিউনিস্ট, আমার কাছে খবর আছে। সোহরাওয়ার্দী বলেন, আরে দেখেন, তার দাড়ি আছে, টুপি আছে। মৌলানা সাহেব ছাড়বেন কেন? তিনিও বলেন, মার্কস লেনিনেরও টুপি দাড়ি দুইটাই ছিল স্যার, আপনি তো জানেন। এবার বিরস বদনে সোহরাওয়ার্দী প্রশ্ন করলেন, হাজী সাহেব, নমিনেশন দিলে পাশ করবেন তো? হাজী সাহেব গড় কাঁপিয়ে উত্তর দিলেন, ইনশাল্লাহ স্যার, পাশ করব। এবার সোহরাওয়ার্দী লাফিয়ে উঠলেন, এই দেখেন মৌলানা সাহেব, একজন কমিউনিস্ট কখনো আল্লাহ বলতে পারে না। কমিউনিস্ট আল্লাহ বললে সে কমিউনিস্ট থাকে না। যার হাজী সাহেব, আপনাকে নমিনেশন দেওয়া হলো। মুক্তিযুদ্ধ। জাফর ইকবাল উদর পিণ্ডি বোদর গাড়ে। জাফর ইকবাল দাবি করেছেন দণ্ডিত যুদ্ধাপরাধীদের জিয়াউর রহমান ছেড়ে দিয়েছিলেন। তিনি লিখেছেন, বাংলাদেশ অ্যাবাউট টার্ন করে পুরোপুরি উল্টো দিকে পাকিস্তানের পথে যাত্রা শুরু করলো। নেতৃত্ব দিলেন জেনারেল জিয়াউর রহমান। জেলখানা থেকে যুদ্ধাপরাধীরা ছাড় পেয়ে গেল, তারা রাজনীতি করা শুরু করলো। দণ্ডিত কাউকে ছেড়ে দিতে হলে কোনো না কোনো একটা পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক। জাফর ইকবাল বলেননি কোন পদ্ধতি অনুসরণ করে জিয়াউর রহমান দণ্ডিত দালালদের ছেড়ে দিয়েছিলেন। সম্ভবত তিনি বলতে চেয়েছেন জিয়াউর রহমান দালাল আইন বাতিল করেছিলেন, তাই দণ্ডিত যুদ্ধাপরাধীরা ছাড় পেয়ে গেছে। দালাল আইন বাতিল আদেশ কি জিয়া বলবৎ করেছিলেন? সেই দালাল আইন বাতিল আদেশ অনুসারে কি দণ্ডিত কারো ছাড়া পাওয়ার সম্ভাবনা ছিল? আসুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। স্বাধীনতার পর যুদ্ধাপরাধের দায়ে 37,000 ব্যক্তিকে আটক করা হয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু। সেই সময়ের সরকারি প্রেস নোটে বলা হয়েছিল, যাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ইত্যাদি নির্দিষ্ট অভিযোগ থাকবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে মামলা দায়ের করা হবে। ওই ঘোষণার পরে প্রায় 37,000 লোকের মধ্যে প্রায় 26,000 অভিযুক্ত বন্দী ছাড়া পান। কারাগারে ও পলাতক অবস্থায় থাকেন প্রায় 11,000। এই 11,000-এর মধ্য থেকে 752 জন আদালতে দণ্ডিত হয়েছিলেন। দালাল আইন 1975 সালের 31 ডিসেম্বর বাতিল হয়। এটি বাতিল করেন রাষ্ট্রপতি সায়েম। জিয়াউর রহমান নিজে এটা বাতিল করেননি। 1975 সালে সায়েমের করা বাতিল আইনটির মাত্র দুটো ধারা ছিল। প্রথম ধারায় বলা হচ্ছে পিও 8 বাতিল করা হলো। পিও 8 মানে হচ্ছে প্রেসিডেন্টস অর্ডার নাম্বার 8 অফ 1972। দালাল আইন 1972 বলতে দা বাংলাদেশ কোলাবোরেটর্স অর্ডার 1972-কে সংক্ষেপে পিও 8 বলা হতো। দ্বিতীয় ধারায় বলা হচ্ছে এ আইন বাতিলের আগে যাদের নামে যে কোনো আদালতে বা কর্তৃপক্ষের সামনে মামলার কার্যক্রম বিষয়ক যাই চলতে থাকুক না কেন, তা আর সামনে এগোবে না। যেখানে যে অবস্থায় যা আছে তা মৃত্যুমুখে পতিত হবে। আর যারা দণ্ডিত হয়েছিল তাদের সম্পর্কে বাতিল আইনের ধারাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই দণ্ডিত অপরাধীরা যেন ছাড়া না পেয়ে যায় তার জন্য রক্ষা কবচ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যারা দালাল আইনে ইতিমধ্যে দণ্ডিত হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে আপিল করেছে, তাদের ক্ষেত্রে এই বাতিল অধ্যাদেশ প্রযোজ্য হবে না। দালাল আইনে দণ্ডিতদের ক্ষেত্রে বাতিল আইন এমনভাবে প্রযোজ্য হবে যাতে ধরে নিতে হবে বাতিল আইন কখনো জারি করা হয়নি। বাতিলকৃত আইনের সুযোগে কোনো দণ্ডিত অপরাধী জেলখানা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। সায়েমের দালাল আইন বাতিলের পেছনে জেনারেল জিয়ার হাত ছিল বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়। যদি সেটা সত্য বলে ধরে নিই,
তাহলে বাতিল আইনের দ্বিতীয় ধারায় দণ্ডিত দালালরা যেন সাজা থেকে মুক্তি না পায় তার রক্ষা কবচ দেওয়ার কৃতিত্ব জিয়াউর রহমানকে দিতে হবে। দণ্ডিত অপরাধীরা কিভাবে জেল থেকে বেরিয়ে গেছে সেটা খোঁজ করেন আগে। উদর পিণ্ডি বোদরগারে দিলে কি চলবে? স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র থেকে জিয়াউর রহমান। একালে জিয়াউর রহমানকে নিয়ে কথা বলায় অনেকেই খেপা, তবুও জিয়াউর রহমান সম্পর্কে মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র থেকে একটা অতি গুরুত্বপূর্ণ দলিলের উল্লেখ করা দরকার। কেন জানি না আজ পর্যন্ত বিএনপির নেতাকর্মী বুদ্ধিজীবীকে এটা নিয়ে কথা বলতে শুনিনি। জিয়া মুক্তিযুদ্ধের শুরুতেই জাতিসংঘ ও বৃহৎ শক্তির কাছে একটা আহ্বান জানিয়েছিলেন। এটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই আহ্বানে আমাদের প্রতিরোধ যুদ্ধ ও পাকিস্তানিদের নৃশংসতার উল্লেখ আছে। বাংলাদেশ যে মুক্তির জন্য লড়ছে তা দুনিয়া সম্ভবত প্রথম যুদ্ধের ময়দান থেকে একজন সেনা কমান্ডারের মারফত জানতে পেরেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের ময়দান থেকে এটাই ছিল প্রথম আহ্বান। তখনও সিলেটের তেলিয়াপাড়ার আমাদের সব জায়গার প্রতিরোধ কমান্ডারদের সম্মেলন হয়নি। প্রবাসী সরকার তখনও চেহারাই নেয়নি। যে কমান্ডার 3 দিন আগে বিদ্রোহ করে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের প্রত্যয় ঘোষণা করেছিলেন, তিনি আবার প্রতিরোধের ময়দান থেকে দুনিয়াকে সহযোগিতার আহ্বান জানাচ্ছেন। জিয়াউর রহমান এই সময় শুধু আর একজন সেক্টর কমান্ডার থাকেননি, তিনি হয়ে ওঠেন বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর। আর আজকের নব্য চেতনাবাদীরা এই জিয়ার দেশপ্রেম আর সাহসিকতা নিয়ে অশালীন মন্তব্য করে। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক মহানায়ককে বামন বানানোর অপচেষ্টা করে। আফসোস। আমি পাঠকদের জন্য মূল ইংরেজি ঘোষণা এবং তার বাংলা অনুবাদ পেশ করলাম। পাক হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা রোধে এগিয়ে আসার জন্য জাতিসংঘ ও বৃহৎ শক্তি বর্গের প্রতি মেজর জিয়ার আহ্বান। মেজর জিয়ার কাছ থেকে ঘোষণা। পাঞ্জাবিরা চট্টগ্রাম শহর এলাকাতে 3rd কমান্ডো ব্যাটালিয়ন দিয়ে স্বাধীন বাংলার বীর মুক্তিযোদ্ধাদের দমন করার চেষ্টা করেছে, কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে এবং আক্রমণকারীদের অনেককেই নিহত হয়েছে। পাঞ্জাবিরা ব্যাপকভাবে F-86 যুদ্ধবিমান ব্যবহার করে গুরুত্বপূর্ণ এলাকায় আক্রমণ এবং বেসামরিক জনতাকে হত্যা করেছে। তারা পাশবিকভাবে বেসামরিক মানুষ, নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করেছে। এ পর্যন্ত শুধু চট্টগ্রাম এলাকাতে হাজার হাজার বাঙালি বেসামরিক মানুষ নিহত হয়েছে। স্বাধীন বাংলার মুক্তিবাহিনী পাঞ্জাবিদের এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে পাঞ্জাবিরা কমপক্ষে 2 ব্রিগেড স্থল সেনা, নৌসেনা ও বিমান সেনা ব্যবহার করছে। এটা আদতে একটা যৌথ অপারেশন। আমি আবারও জাতিসংঘ ও বৃহৎ শক্তির কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন সশরীরে এখানে আমাদের সাহায্য করার জন্য হস্তক্ষেপ করেন। দেরি হলে আরও লাখ লাখ মানুষ গণহত্যার শিকার হবে। স্বাক্ষর মেজর জিয়াউর রহমান, 31/3/1971।